দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। মেরামতের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ খ্যাত মিটফোর্ড হাসপাতালের গণপূর্তের কর্মকর্তাদের বিরুদ্ধে। আর প্রধান বৃক্ষপালনবিদের বিরুদ্ধে অভিযোগ গাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের। এসব অভিযোগের বিষয়ে কর্মকর্তাদের মুখোমুখি ক্রাইম ওয়াচ টিম হাজির হলে কেউ মুখ লুকিয়েছেন দরজার আড়ালে, কেউ বা কার্যালয় ছেড়ে বের হয়েছেন রাস্তায়। প্রশ্ন হলো কেন? প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানটিকে সবাই চেনে মিটফোর্ড হাসপাতাল হিসেবে। জরাজীর্ণ নড়বড়ে এক একটি ভবন দেখলে আঁতকে উঠতে হয়। মনে হতে পারে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ফাটল পলেস্তরা খসে পড়া এই ভবনেই হয়তো দুর্নীতির একটা মহোৎসবের আয়োজন করে দিয়েছে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তার। এমন অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের। এই যেমন ধরা যাক এই হাসপাতালের মর্গের পাশে বুড়িগঙ্গার তীর ঘেঁষে একতলা একটি ভবনের কথা। এই ভবনটিকে অ্যানিম্যাল হাউস হিসেবে সবাই চেনে, যদিও সেখানে ভেড়া আছে মাত্র 2টি। সেই 2টি ভেড়া দেখাশোনা করার নামে সেখানে বসবাস করে 4টি পরিবার। ভেড়া রাখে এটাতে? কতগুলি ভেড়া আছে? বললাম তো একটু আগে, ওই যে দুইটা আছে এখানে সরজমিনে। কিন্তু তাহলে এখন কি থাকে? বেড়াও থাকে, লোকও থাকে। এটার নাম অ্যানিম্যাল হাউস না? হ্যাঁ, এমনি হাউস। তাহলে এখন কি থাকে? বেড়া থাকে। কোথায় থাকে বেড়া? ওই সামনে রুমে। এই রুমে আল্লাহ বেড়া পাবে। আচ্ছা, এই রুম আল্লাহ। মানে বেড়া থাকে বাইরে আর আপনারা থাকেন এখানে? না না, বেড়ার রুম আছে। কোথায় বেড়ার রুম আছে? লাস্টে। অ্যানিমেল হাউস হিসেবে খালি যেহেতু সেই জন্য ব্যবহার হচ্ছে। আচ্ছা, অ্যানিমেল খালি একটার মধ্যে থাকে, এটার মধ্যে পশু থাকে, থাকে ভেড়া থাকে। কয়টা ফ্যামিলি থাকেন আপনারা এখানে? এখানে আপাতত আছি আমরা 4 জন। মানে 2টা ভেড়া দেখার জন্য 4 ফ্যামিলি? না, আমি প্রধানত আমি যেমন মনে করেন ছুটিতে গেলে আমি, অন্যজন তো আসবে না, ঠিক আছে, সেই জন্য ওনারা থাকে ওই হিসাবে। তবে ক্রাইম ওয়াচ টিমের অনুসন্ধান এটি নয় বুঝতে পেরে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচলেও তথ্য প্রদানে ছিলেন সতর্ক। পুরনো ভবন সংস্কারের নামে কিভাবে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছেন গণপূর্তের কর্মকর্তারা, তার 2-1টি নমুনা তুলে ধরছি আমরা। 2020-21 অর্থ বছরে এই শেডের সংস্কারের জন্য 5 লাখ টাকা বরাদ্দ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। 5 লাখ টাকার কাজ কত টাকায় সম্পন্ন হলো? এইটার কাজটার জন্য 5 লাখ টাকা। এই যে কাজ হিসাবে 5 লাখ টাকা হওয়ার কথা না। আমি আইসি পরের থেকে দেখতেছি। মানে কোনো সংস্কার হয় না, কোনো মেরামত হয় না? মেরামত হয় আর কি, কোনো রকম মেরামত হয়। বালি বুলি মাইরা জায়গা পরে একলা একলা খুলে পড়তে থাকে। এখানে কি তারা 5 লাখ টাকার কাজ করেছে? না। এই ভবনের বাসিন্দারা ক্রাইম ওয়াচকে জানান ছাদ মেরামতের নামে যা হয়েছে তা খুবই দুঃখজনক। মেরামতের পরও বৃষ্টির পানি ঝরে পড়ায় বালতি পেতে রাখতে হচ্ছে। তাহলে এটা কি? পানি পড়ে জন্য দিয়ে রাখছি। ওগুলো ফেলাইছে, ফেলানোর পরে যখন কাজ করছে মানে মনে করেন মাইরা দিয়ে গেছে সিমেন্ট টিমের, আবার কিছুক্ষণ পরে ভাঙিয়ে পড়ে গেছে। একদিকে লাগাই দিয়ে গেছে, লাগাই কিছুক্ষণ পরে একটু রেস্ট নিতে দিতে ওগুলো আবার পড়ে গেছে। তদন্তে কাজ না করেই অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে টনক নড়ে গণপূর্তের। গত অর্থ বছর শেষ হয়ে যাওয়ার পর এবছরের আগস্টে কোনোরকম জোড়াতালির কাজ করানো হয়। এটি ভাঙ্গা ছিল, প্রচুর ভাঙ্গা ছিল। এটি সব ভাঙ্গা রিপেয়ারিং করছে। এখানে ভাঙ্গা ছিল,
এটি ভাঙা ছিল, সব রিপেয়ারিং, ছাদ ঢালাই দিছে, ছাদে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। রুমে নতুন ছাত্রটা না, নতুন ছাদ করে না, টিল পাল্টাইছে গেড়ে আর এটা ঢালাই করছে। রুমানা পারভিন ও সাগর মল্লিকা ছাত্রী হোস্টেলের দরজা জানালা সিলিং মেরামত ও রংকরণের জন্য বরাদ্দ দেয়া হয় ৭৮ লাখ টাকা। কাজ না করে টাকা উত্তোলনের বিষয় আলোচনায় আসলে অর্থ বছর শেষ হয়ে যাওয়ার পর চলতি অর্থ বছরে তড়িঘড়ি করে নামকা ওয়াস্তে কাজ করানো হয়। 2020 সালে এগুলোর কোনো কাজ হয়নি, কাজ হয়েছে 2021 সালে। আমাদের তো একটা কাজ করার আগে অফিসিয়াল নোটিশ আসে, তো 2020 সালে আমাদের ওরকম কোনো অফিসিয়াল নোটিশ ছিল না। এসব অভিযোগের বিষয়ে ক্রাইম ওয়াচ টিম কথা বলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও তদন্ত কমিটির সাথে। আমাদের হাতে আসা নথি ঘেঁটে দেখা যায় 30টি কার্যাদেশের মধ্যে মাত্র 10টির কাজ হয়েছে বলে প্রমাণ পায় কলেজের তদন্ত কমিটি। 2টি কাজের টাকা ফেরত দিয়েছে গণপূর্তের প্রকৌশলীরা, আর কাজ হয়নি 18টি ভবনের। যখন আমাদের কাছে মনে হয়েছে যে এই কাজগুলো আসলে কমপ্লিট হয়নি বা সম্পূর্ণ আছে, সেই জন্যই তো তখন প্রিন্সিপাল স্যার উদ্যোগ নিয়ে আমাদের তদন্ত কমিটি করছেন এবং সেই যে আমরা যা পেয়েছি তাই লিখছি। এইটা যেটা বের করেছে যে এই কাজ হয়েছে, এই কাজ হয়নি, সেটা আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট করেছি। মন্ত্রণালয় উইল টেক অ্যাকশন, কারণ আমার তো অ্যাকশন নেওয়ার কোনো এখতিয়ার নেই। আর ওরা আমাদের মন্ত্রণালয়ের আন্ডারেও না, ওরা হলো পিডব্লিউডির আন্ডার। এমন মহোৎসবের পেছনের কারিগর কলেজের সচিব এনায়েত কবির। এখতিয়ার না থাকলেও তিনি আগ বাড়িয়ে কাজের চাহিদা দিয়ে চিঠি পাঠান মন্ত্রণালয়ে। আপনি চিঠি দিতে পারেন না, কিন্তু আপনি তো চিঠি দিয়েছেন। প্রিন্সিপাল নির্দেশে তো আমরা করতে পারি অনেক সময়, জরুরি ভিত্তিতে। আর জরুরিটা কে নির্ধারণ করবেন, আপনি নাকি প্রিন্সিপাল স্যার নির্ধারণ করবেন? আপনার প্রতিষ্ঠানের প্রধান কে নির্ধারণ করবেন? প্রতিষ্ঠান পর্যায়ে নির্ধারণ করবেন। কিন্তু তিনি কি বলেছেন আপনাকে চিঠি লেখার জন্য? হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসাইন্ড পারসন টু সাইন ইট। তার সাইনে তো টাকা দেওয়ার কথা না, ওটা তো যে কেউ সাইন দিতেই পারে। ওরা তো সেক্রেটারি, মানে কি, ওরা সেক্রেটারি মানে এখানে কেরানি, হেড ক্লার্ক। কাজ না করেই অর্থ হাতিয়ে নিচ্ছে গণপূর্তের কর্মকর্তারা, এমন অভিযোগ কলেজের কর্মচারীদের। এই কাজ দেখায় 5 লাখ টাকা নিলে তো এটা তো আসলে সম্ভব না। এই টাকা কাজটা তো করছে হলো আপনার পিডব্লিউডি, তারাই আনছে বাজেট, তারাই করে। এমন অভিযোগের বিষয়ে ক্রাইম ওয়াচ টিম বক্তব্য জানতে গণপূর্তের প্রকৌশলীদের মুখোমুখি। কাজ সম্পন্ন করেই টাকা উত্তোলন করা হয়েছে এমনটি দাবি করে সেগুনবাগিচায় গণপূর্তের মেডিকেল শাখা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করার কথা বলেন তারা। আমাদের যে কোনো বিষয়ে তথ্য দিতে হলে আমার নির্বাহী প্রকৌশলী স্যার দিবে, ইয়া বললাম। তো আমার মনে হয় আপনারা সেগুনবাগিচায় আসেন, আমার নির্বাহী প্রকৌশলী স্যার সহ কথা বলি। এবার ক্রাইম ওয়াচ টিম সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। দুপুরের দিকে অফিসের কর্মচারীরা জানালেন নির্বাহী প্রকৌশলী আজমুল হক গেছেন কেন্দ্রীয় কার্যালয়ে, ফিরবেন বিকেলে। আমরা তার বক্তব্যের জন্য সাক্ষাৎ করতে চাই। কোন ব্যাপারে বললো যে আমি এখন কোনো কথা বলবো না, মিটিং করতেছে। অপেক্ষা করি দুপুর গড়িয়ে, বিকেল, সন্ধ্যা গড়িয়ে রাত অবধি, কিন্তু তাদের মিটিং আর শেষ হয় না। নির্বাহী প্রকৌশলীর দরজাও খোলে না। শেষমেশ বের হলেন উপসহকারী প্রকৌশলী সাজেদুল হক। তিনিও আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রাতের আধারের এই কর্মকর্তাদের মতোই দিনের আলোতেও মুখ লুকান প্রধান বৃক্ষপালনবিদ কুদরতি খুদা। প্রশ্ন হলো কেন? নামে বৃক্ষপালনবিদ, কাজে বৃক্ষ নিধন কর্মকর্তা। বলছি গণপূর্তের প্রধান বৃক্ষপালনবিদ কুদরতি খুদার কথা।
বিভিন্ন উদ্যানের লাখ লাখ টাকার গাছ কাটা হলেও সেই গাছের টাকা জমা পড়ে না সরকারি কোষাগারে। অভিযোগ, সে টাকা যায় কুদরতের পেটে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোশাকের টাকাও নাকি মেরে দিচ্ছেন কুদরত। রাজধানীর রমনা পার্ক। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন একটু প্রশান্তির খোঁজে। কেউ আসেন প্রাতঃভ্রমণে, কেউ বা বিনোদনের জন্য। সেই পার্কের ঠিক মাঝখানে কর্মকর্তা কর্মচারীরা গড়ে তুলেছেন নিজেদের আবাসিক ভবন। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে সেই আবাসিক এলাকার আয়তন। পার্কের ভেতর তৈরি করা সেই সব ঘর একজন আরেকজনের কাছে বিক্রিও করেন বলে জানান গণপূর্তের কর্মচারীরা। সামসু উড়াইছিল সরকারি টাকা খরচ কিরা, পর ওই লোকটা আবার 25-এ চলে গেছে, ওর নাম হলো জাফর। তখন এই ঘরটা পর ওই ফজলুর কাছে বেচা পালাইছে 1.5 লাখ টাকা। এইটা 1.5 লাখ টাকা, কিন্তু ফজলুর ঘর আছে। এরপরে ফজলু আবার ওই পাশে ঘর উঠাইছে ওর ছেলের জন্য। সরকারি জায়গার উপর ঘরও বিক্রি হয়। হ্যাঁ এ করে, মানে কেউ কবির না নাই তো, সামসু যা মনে চায় তাই করতেছে। এইসব টিন শেড ঘরের পাশেই আছে আরবরি কালচারের ফুল গাছ রাখার গ্যালারি। ফুল গাছের স্থানে এখন সেখানে জন্মেছে অকেজো ঘাস। ফুলের চারা উৎপাদনে বাধা কোথায়? থাকার কথা ছিল ফুলের গাছ, এখন হয়েছে মানে জঙ্গল গাছ, ঘাস, আবর্জনা। ফুল গাছের চারা তৈরির বেডও ছিল রমনা পার্কের ভেতর, কিন্তু সেই বেডও এখন ফাঁকা। কিন্তু কেন? বিভিন্ন গাছ আমাদের এখানে উৎপাদন করতো, আমরা নার্সারিতে কোনো গাছ কাটতাম না কিন্তু না আগে, কিন্তু এই কুদরত আসার পরে এগুলো আউট করে ফেলাইলো। আমাদের স্টাফ দেওয়া কোনো গাছ লাগায়ও না, কোনো গাছ উৎপাদনও করে না। উনি পাইছে নার্সারি থেকে মনে করেন সাভার থেকে গাছ আনে, হয়তো 5 টাকাতে একটা গাছ কিনে, ওইটার বিল করে 500 টাকা, বিল করে 1000 টাকা, এইলো অবস্থা। আবার ওই সাভার স্মৃতি আপনার হক সুপারভাইজার ওইখানে মানে কিছু গাছ উৎপাদন করে স্টাফ দিয়া করাইয়া এগুলা জায়গা জায়গায় বিক্রি করে, ও দান্দা করে, কুদরত দান্দা করে। গণপূর্তের কর্মচারীদের অভিযোগ, উন্নয়নের নামে রমনা পার্কের ভেতর থেকে অনেক গাছ কাটা হয়েছে। স্থাপনা ঠিকঠাক থাকার পরও টাকা আত্মসাতের জন্য সেগুলো ভেঙে আবার নতুন স্থাপনা তৈরি হচ্ছে। যেগুলো আছে এগুলো সব উঠে নেবে। তো এগুলি তো সমস্যা কি সমস্যা? মানে ব্যাংকে আলতেছে তো, হ্যাঁ ব্যাংকে আলতেছে সব সব মিলে 360 কোটি টাকা বাজেট রাস্তা সহ। এই যে এই রাস্তাটা পুরান ঢালের উপরে এটা বসায় দিছে, এটা নতুন, আর ওই সাইডের পাকা কিন্তু আর সবই পুরান, কিন্তু বিল কেরা তো খাইতেছে নতুন। তবে এই অভিযোগ অস্বীকার করে শামসুল ইসলাম বলেছেন, সব কাজই হচ্ছে স্বচ্ছতার সাথে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এটা আমাকে হয়তো কী জন্য করছে আমি সঠিক বলতে, তবে উদ্দেশ্য বলি আমি বলি, আমি যে টাকা বেতন পাই এটা দিয়ে কোনো রকম স্বাচ্ছন্দ্য জীবন যায়। আমার লেভেল থেকে পিডব্লিউডিতে কেউ দুর্নীতি করার কোনো সুযোগ নেই। রমনা পার্কের লেকের মাছ, ফল ও গাছ বিক্রির কোনো অর্থই সরকারি কোষাগারে জমা হয় না বলে দাবি গণপূর্তের কর্মচারীদের। রমনা পার্কে শরৎ উদ্যানে আপনার আজিমপুর, মতিঝিল, তেজগাঁও কোটি কোটি টাকার গাছ কাটা হয়েছে। কোনো গাছের হয়তো 2-4টা সার্টিফিকেট করছে, আর বাকি টাকা তারা এসু, এসডি, কুদরত এই 3 জন এরা মানে পকেটে করে নিয়ে গেছে। আর আজিমপুর সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন প্রকল্পের একাংশে এখনও আছে পুরনো ভবন, এখনও বড় বড় গাছপালায় সবুজের সমারোহ। কোনো গাছের বয়স 30 থেকে 40 বছর বলে জানান স্থানীয়রা।
তার পাশেই যে 27টি 20তলা ভবন তৈরি করা হয়েছে সেখানেও ছিল বহু গাছ। সেই গাছ বিক্রির টাকাও সরকারি কোষাগারে জমা হয়নি বলে অভিযোগ করেন গণপূর্তের কর্মচারীরা। গাছপালা ছিল, কি পরিমাণ গাছপালা ছিল? প্রচুর, খারাপ না। বড় আম গাছ, কাঁঠাল গাছ, হাবিজাবি গাছ বহুতই ছিল। যত সরকারি প্রতিষ্ঠান আছে ওনার আন্দারে যা আছে এইগুলো খাইতেছে 14 থেকে 15 কোটি টাকার গাছ খেয়ে লাইছে। মাছে মানে পানির মধ্যে আর জাগা হয় না, তখন রাতের অন্ধকারে জাল ফালাইয়া মাছ আউট করে ফেলে। কিছু অফিসারকে বাসায় দিছে, দিয়া তেল মারছে আর সব বেচা ফেলাইছে। বেচা মানে ও একা মানে হয়তো আরো 2-1 জন লইয়া এটা মানে সে তার পকেটে রেখে দিছে। এটার দায়িত্ব হলো কুদরতের, কিন্তু এগুলা মাবদিরও সামসু করে, ও মানে যা ইচ্ছা তা করতে আছে। প্রধান বৃক্ষ পালনবিদ কুদরত ই খুদার বিরুদ্ধে অভিযোগ 7 বছর হলো তিনি পোশাক দিচ্ছেন না 4র্থ শ্রেণীর কর্মচারীদের। সরকারি বরাদ্দের সেই টাকাও যায় কুদরতি খুদার পকেটে। বিল ঠিকই হয়েছে, এরা এই কাপড়টা আর না দিয়া স্টাফরে ইয়ে করছে, খাই ফেলছে। পোশাক দেয় না, আছে 7 বছর ধরে সরকারি কর্মচারীকে কিছু দেয় না। আর মনে হয় সরকারি বিভিন্ন খাত থেকে খাইতেছে। এই যে বাজেট আছে, বাজেটের টাকা দেয়, কোনো জিনিসপাতি কেনে না, কোনো কিছুই কাজ করে না। কন্ট্রাক্টরদের কাজ করে, হেরাই কন্ট্রাক্টারি করে কাজ করে হেরাই খাইয়ে ভালো। টাকাটা মনে করেন তারা 1-2 বছর আগে খাইছে, টাকার তো ভাগটা হয়ে গেছে, সেই টাকাটা ফেরত দিতে পরিপূর্ণভাবে দিতে পারবো না। সেই পোশাকটা দিল, আমাদের জুতা নাই, ছাতি নাই, দেখানোর জন্য 7 তারিখ লেখা দিচ্ছে 14-15। আমাদের সেই পুরান পোশাকটা আছে, আমি ওটা রেখে দিছি। একসময় পোশাক ছিল বা এটা তো শুনে দিছে, তারপর আর দেয় নাই, ইতিহাস হিসেবে ওইটা আমি রেখে দিছি। কুদরত দায়িত্ব পাওয়ার পরে 460 জন কর্মচারী ছিল, 15 লক্ষ টাকা মানে 1 ছোট পোশাকের বিলাই তো 15 লক্ষ টাকা। এই টাকাটা সে আত্মসাৎ করছে। প্রতি বছর 15 কোটি টাকা এস্টিমেট বাজেট হয়। হ্যাঁ, পরে আবার একটা থোপ বরাদ্দ আয়ে 2-3 কোটি টাকা। হ্যাঁ, মোটামুটি ভালো টাকা মানে একটা বরাদ্দ আসে, কিন্তু এগুলা কুদরত কোনো কাজই করে না। হয়তো 3-4 কোটি টাকা খরচ করে, আর বাকি টাকা মানে তারা বাকযোগ করে মানে নেওয়া যায়। কুদরতি খুদার কাছে পোশাক চাইতে গেলে ভোগান্তি বাড়ে বলে অভিযোগ এই কর্মচারীদের। পোশাক আমরা 6 বছর ধরে ইন টোটাল পাই না। উনি বলে দিছে পোশাক আর দেওয়া হবে না। তোমরা আমার নামে অভিযোগ করছাও, অভিযোগ তো করে নিয়ে পাইনি দেখে। কে বলে এটা? প্রধান বৃক্ষ পালনবিদ আদার ওর স্টাফ গেছে, যে বলছে স্যার আমাদের তো কোনো দোষ করি নেই, আমরা তো রাজস্ব খাতের কর্মচারী, তো আমাদের পোশাকটা তো দিবেন। তখন সে বলছে যে চাকরি করার ইচ্ছা আছে। গাছ কাটায় দুর্নীতি, 4র্থ শ্রেণীর কর্মচারীদের পোশাকেও দুর্নীতি, তারপরও দর্শক হতে চলল স্বপদে বহাল প্রধান বৃক্ষ পালনবিদ কুদরত। ক্রাইম ওয়াচের ক্যামেরা দেখে কার্যালয় ছেড়ে কেন সড়কে দৌড়ালেন তিনি? গণপূর্ত অধিদপ্তর দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে কুদরতি খুদার দুর্নীতির বিষয়ে। তবে পাল্লা দিয়ে বাড়ছে কুদরতি খুদার দুর্নীতির মাত্রা। ক্রাইম ওয়াচের ক্যামেরা দেখে কেন কার্যালয় ছেড়ে রাস্তায় দৌড়ালেন কুদরত? গণপূর্ত অধিদপ্তরের আরবরিকালচারের প্রধান হিসেবে কুদরতি খুদাকে নিয়োগ দেওয়া হয় 2013 সালে। 3 বছর না যেতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। 2016 সালে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের পাঠানো নোটিশে কুদরতের বিরুদ্ধে 2013 থেকে 2015 2 অর্থ বছরে কর্মচারীদের পোশাক না দিয়ে ভুয়া বিল, পরিষ্কার পরিচ্ছন্নতা, সীমানা প্রাচীর, হেজবেড, ফলের বেড প্রস্তুত ও চারা রোপণ না করে 23 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য 2 অর্থ বছরে আরবরিকালচারের সমস্ত আয় ব্যয়ের নথি তলব করা হয়, কিন্তু সেই নথি সরবরাহ করেননি কুদরত। 3 দফা চিঠি দিয়েও কুদরতের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেননি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। কুদরতের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করে গণপূর্ত অধিদপ্তরও, কিন্তু সেই তদন্ত কমিটিকেও বুড়ো আঙুল দেখান কুদরত।
তদন্তকারীদের চাহিদা মতো তথ্য উপাত্ত সরবরাহ না করায় সেই কুদরতের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শেষ করা যায়নি বলে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে প্রধান বৃক্ষপালনবিদ কুদরত কেন তথ্য উপাত্ত সরবরাহ করেননি তা জানাতে বলেন। 2020 সালেও দুর্নীতি দমন কমিশন কুদরতের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তের নির্দেশ দেয় গণপূর্ত অধিদপ্তরকে। 2021 সালেও কুদরতি ক্ষুধার বিরুদ্ধে দুটি অভিযোগের তদন্ত চলমান। দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন তার বিভাগের কর্মকর্তা, কর্মচারী সহ অন্যরা। আমাদেরকে চিঠি দিয়ে ডাকলো যে আপনারা এত এত তারিখে দুর্নীতি দমনে হাজিরে আপনারা সাক্ষী দিবেন। তখন কুদরত কিছু সন্ত্রাস প্লাফাইন জোগাড় করলো, আমার মোবাইলে হুমকি দিল। আমি বলছি আমার যান যদি চলে যায় আমি দুর্নীতি দমনে যাব, আমি সাক্ষী দিব। কারণ যেহেতু সে আমাদের কর্মচারীর পোশাকের টাকা খাইয়ে বলেছে, আমি কর্মচারীর প্রতিনিধি, আমি যদি এটা মানে না করি তাহলে আল্লাহর কাছে জবাব আমার দিতে হবে। কাপড় চোপড় খাই ফেলায়, বিভিন্ন কাজের গাছগাছালি টাকা টুকা খাই ফেলায়, কোনো কন্ট্রাক্টর কাজ করে না, নিজেই কাজ করে, নিজেই লোক জেনে লাগবো 10 জন, হেনে 9 জন লইয়া বিল করবো 50 জনের, এইভাবে লুইটে বইটে খাইতেছে। যে স্টাফের কাপড় দেখে দেওয়া হয়ে গেছে, কারণ তো কাপড় পরতে দেখি না। আপনার কি কাপড় পাইছেন কেন না? ওই যে কাগজপত্র দেখায় যে কাপড় দিচ্ছে, তাই নিয়ে দুর্নীতিতে মানে কেস হয়েছিল। কেস হয়েছে এবার আমার আবার 1 নম্বর সাক্ষী মানছে। কি সাক্ষ্য দিয়েছেন? যে আমরা কাপড় পাইনি। প্রধান বৃক্ষপালনবিদ কুদরতি ক্ষুধার দুর্নীতির অভিযোগ বহু গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে, তদন্ত হয়েছে এবং হচ্ছে। তবে কুদরতের প্রভাবের কারণে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি তদন্ত কর্মকর্তারা। মোবাইল ফোনে ওই কর্মকর্তারা তদন্তের বিষয়ে কথা বলেন ক্রাইম ওয়াচ টিমের সাথে। এটা আসলে এভাবে আমি বলতে পারবো না, তাছাড়া অনেক দিনের ঘটনা, একটা ঘটনাকে তো শুধু হ্যাঁ বা না হিসাবেও বলা যায় না, তাই না? রিপোর্ট যখন একটা লিখিত রিপোর্ট আমরা করি তখন সেটাতে অনেক রকম বিশ্লেষণ থাকে, অনেক কিছু থাকে। রিপোর্ট তো গোপনীয় জিনিস ভাই, এটা সাবমিট করলে আপনার এটা ফোনে বলা যাবে না, আপনি সামনে সামনে আসেন বলবেন। এত এত অভিযোগ যার বিরুদ্ধে একই পদে যিনি 8 বছর বহাল আছেন, এবার সেই প্রধান বৃক্ষপালনবিদ কুদরতি ক্ষুধার বক্তব্য নিতে ক্রাইম ওয়াচ টিম তার কার্যালয়ে। 10ই নভেম্বর দুপুর 1:30টায় তাকে পাওয়া যায়নি কার্যালয়ে। আসেননি উনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে বাইরে গেছে। ওনার তো রুম তো খালি। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের পাহাড় যার বিরুদ্ধে সেই কর্মকর্তার বক্তব্যের জন্য 15ই নভেম্বর আবার ক্রাইম ওয়াচ টিম হাজির আরবরিকালচারের প্রধান কার্যালয়ে। প্রথমেই কর্মচারীরা জানালো কুদরতি ক্ষুধা নেই। আমাদের সন্দেহ হয় দেখি পাশের রুম দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন কুদরতি ক্ষুধা। বক্তব্যের জন্য পিছু নেই আমরা। ব্যাপারে আপনি একটু কথা বলেন। হ্যাঁ, বারবার জানতে চাই দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য কি। আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ। হ্যাঁ, কোনো উত্তর না দিয়ে কার্যালয় ছেড়ে ব্যস্ত সড়কে হাঁটতে শুরু করেন কুদরত। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, অভিযোগের বিষয়ে আমরা কথা বলতে আসছি। ক্যামেরার লেন্স যতদূর দেখা গেছে ততদূর পর্যন্ত আমরা অনুসরণ করি কুদরতকে। কুদরতি ক্ষুধা সাহেব, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। অভিযোগের বিষয়ে আমরা আপনার সাথে কথা বলতে আসছি। আপনি কি একটু আমাদের সাথে কথা বলবেন? হ্যাঁ, কথা বলবেন না?
দর্শক, কুদরতি খোদা যদি সাধুই হবেন তবে কার্যালয় ছেড়ে রাস্তায় দৌড়াবেন কেন? ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।